গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে একটা নতুন চ্যাপ্টার শুরু করব সেটা হলো হেলথ অ্যান্ড ডিজিজ, বাংলায় বলা হয় সুস্বাস্থ্য ব্যাধি। তাহলে চ্যাপ্টার নাম কি বললাম? চ্যাপ্টার নাম হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ। আমি ভেবেছিলাম অন্য একটা চ্যাপ্টার শুরু করব, যেটা পড়ালাম তোমাদেরকে ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। সেই চ্যাপ্টারটার পরে হচ্ছে ইকোসিস্টেম আছে, সেটা পড়াবো ভেবেছিলাম। কিন্তু যেহেতু তোমাদের মিশনে সিলেবাসটা বেঁধে দেওয়া হয়েছে, তাই সেই সিলেবাস থেকে একটা চ্যাপ্টার যেটা বাড়িতে বসে পড়া যায় সহজে, মোটামুটি তুলনামূলকভাবে কম কঠিন বুঝতে, সেটা হলো হেলথ অ্যান্ড ডিজিজ। সেই হেলথ অ্যান্ড ডিজিজ বা সুস্বাস্থ্য ব্যাধি, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা যেগুলো তোমাদের এবার মিশনের সিলেবাসে বেঁধে দেওয়া হয়েছে। তো এই হেলথ অ্যান্ড ডিজিজ আজকে আমরা শুরু করব। দেখো, এই যে হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টার নাম কেন হলো? প্রথমে তো আমাদেরকে এই চ্যাপ্টার কি পড়তে হবে সেটা পরের কথা, কিন্তু হেলথ অ্যান্ড ডিজিজ তার মানে এই চ্যাপ্টারটার নাম হেলথ অ্যান্ড ডিজিজ কেন হলো? তার মানে হেলথ অ্যান্ড ডিজিজ সম্পর্কিত কোনো বিষয় আমাদেরকে এখানে পড়তে হবে অবশ্যই। হেলথ অ্যান্ড ডিজিজ, তাহলে হেলথ অ্যান্ড ডিজিজ কেন বলা হলো? কারণ হচ্ছে হেলথ এবং ডিজিজ এই দুটো বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারো যদি কোনো ডিজিজ থাকে বা রোগ থাকে, তাহলে তার হেলথ ভালো থাকবে না বা স্বাস্থ্য ভালো থাকবে না। কারো যদি কোনো ব্যাধি বা রোগ থাকে, তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে না। কিন্তু তার যদি কোনো রোগ না থাকে, তাহলে অবশ্যই তার স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ সুস্বাস্থ্য বজায় থাকবে। তাহলে এই হেলথ এবং ডিজিজ, স্বাস্থ্য এবং ব্যাধি, এটা একে অপরের সঙ্গে কিন্তু বিপরীতভাবে সম্পর্কিত। যদি ব্যাধি থাকে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে না, যদি স্বাস্থ্য ভালো থাকতে হয় তাহলে ব্যাধি থাকবে না। এই যে বিপরীতভাবে জড়িত এই দুটো বিষয়, সেটা আমরা এই চ্যাপ্টার মধ্যে পড়ব। তাহলে এই যে ব্যাপারটা বোঝো, তাহলে ব্যাপারটা বুঝতে গিয়ে কি দেখা যাচ্ছে যে আমাদেরকে পড়তে হবে, কিছু রোগ পড়তে হবে যেগুলো আমাদের স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর, এবং যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো কেন হচ্ছে, সেই রোগগুলোর ঘটানোর জন্য দায়ী কে, সেই রোগগুলোর কীরকম লক্ষণ আছে, সেই রোগগুলোর কীরকম ধরনের চিকিৎসা আছে, সেইগুলো কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টার মধ্যে পড়তে হবে। দ্বিতীয় বিষয় দেখো, এখানে বলা হয়েছে হেলথ। তাহলে এই যে রোগগুলো, যে রোগগুলো হলে আমাদের হেলথ খারাপ হবে, সেই রোগগুলো যাতে না হয় তার জন্য আমাদের কীরকম প্রিকশন নেওয়া দরকার সেটা আমাদেরকে জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কজাল অর্গানিজম যেগুলো রোগ ঘটাতে পারে, সেই সমস্ত বস্তু বা সেই সমস্ত অর্গানিজম কিন্তু শরীরে প্রবেশ করে। তা সত্ত্বেও আমাদের কিন্তু সেই রোগগুলো সবসময় হয় না। তো সেগুলো হয় না কেন? তার কারণ হচ্ছে সেই যে রোগ জীবাণু বা সেই যে পার্টিকেলগুলো, তার বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের শরীরে একটা সিস্টেম আছে, যেই সিস্টেমটা আমাদেরকে এই সমস্ত রোগগুলো থেকে বাঁচায়, তাই তো, এবং আমাদের হেলথটাকে ঠিকঠাক রাখে। সেই অর্গানিজমগুলো কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেইগুলোর বিরুদ্ধে আমাদের শরীর কিভাবে প্রতিরোধ গড়ে তোলে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টার বিষয়বস্তু। এবং যে বিষয়ের মাধ্যমে বা যে ঘটনার মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে আমাদের শরীর এই সমস্ত অর্গানিজম বা এই সমস্ত বস্তুগুলোর বিরুদ্ধে বা রোগ সৃষ্টিকারী বস্তুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, সেই সিস্টেমটার সম্পর্কে আমাদেরকে একটু জ্ঞান অর্জন করতে হবে, সেই সিস্টেমটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টার বিষয়বস্তু। এই চ্যাপ্টার বিষয়বস্তু এটুকুই। এগুলো আমরা আস্তে 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 প্রত্যেক দিন একটু একটু করে পড়ব। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে বিষয়টা কি বললাম, ডিজিজ। দেখো এখানে আছে ডিজিজ। তাহলে ডিজিজ কেন হয়? ডিজিজ হতে পারে কিছু মাইক্রো অর্গানিজম। কি বললাম? কিছু মাইক্রো অর্গানিজম, যেগুলো বা কিছু পার্টিকেল বা কোনো এজেন্ট হতে পারে, এই যে বিষয়গুলো যেগুলো রোগ সৃষ্টি করে, তাদেরকে একসঙ্গে বলা হয়, তাদেরকে একসঙ্গে কি বলা হয়? বলা হয় প্যাথোজেন। কি বলা হয়? প্যাথোজেন বলা হয়, বা বলা হয় রোগ সৃষ্টিকারী
রোগ সৃষ্টিকারী বস্তু। বুঝতে পেরেছ? তাদেরকে বলা হয় প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী বস্তু। এবার এই যে প্যাথোজেনগুলো আছে বা রোগ সৃষ্টিকারী যে বস্তুগুলো আছে, বা অনেকে বলা হয় পরজীবী বলে, রোগ সৃষ্টিকারী পরজীবী বলতে পারো, তাহলে এইগুলো রোগ সৃষ্টি করে। তাহলে এইগুলো যখন রোগ সৃষ্টি করে, মনে করো এটা একটা মানুষ, তাই তো, এটা একটা মানুষ, তাহলে এই যে মানুষটা, এই মানুষটাতে যখন কোনো একটা অর্গানিজম অর্থাৎ কোনো একটা প্যাথোজেন যখন এসে এখানে রোগ সৃষ্টি করছে, তখন এর শরীর কিন্তু এই প্যাথোজেনটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলছে। কি বললাম? এই প্যাথোজেনটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলছে। তাহলে এই যে প্রতিরোধ গড়ে তুলছে, যেটা আমরা এই প্রতিরোধ ব্যবস্থাটা মেনলি যারা মেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে দেখতে পাই। কাদের ক্ষেত্রে? যারা মেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে দেখতে পাই। তো এই যে প্রতিরোধ একটা গড়ে তুলছে, এই প্রতিরোধ গড়ে তুলছে শরীরের কোনো কতগুলো সিস্টেমের মাধ্যমে, বা একটা সিস্টেমের মাধ্যমে যেখানে কতগুলো অঙ্গ অংশগ্রহণ করছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইমিউনিটি ইমিউন সিস্টেম বলা যেতে পারে, বা আমরা বলতে পারি যে ইমিউন সিস্টেম, সরি ইমিউনিটি না, বলা হয় ইমিউন সিস্টেম। বোঝা গেল? তাহলে যে সিস্টেমের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে সেটা বলা হয় ইমিউন সিস্টেম। আর এই ইমিউন সিস্টেমের ফলে রোগের বিরুদ্ধে দেহ যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললো, সেই প্রতিরোধ ক্ষমতাকে বলা হয় ইমিউনিটি। বোঝা গেল? আর এই ইমিউনিটি অর্থাৎ কিভাবে আমাদের শরীর রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, সেই সম্পর্কিত স্টাডিকে বলা হয় ইমিউনোলজি। বলা হয় ইমিউনোলজি। বোঝা গেছে? তাহলে কি বললাম ব্যাপারটা বললাম যে যে সমস্ত অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম বা পরজীবীগুলো মানুষের শরীরে, এক কথায় মেরুদণ্ডী প্রাণীদের শরীরে রোগ সৃষ্টি করে, আমরা এখানে মেনলি মানুষ পড়ব, রোগ সৃষ্টি করে, তাদেরকে বলা হয় প্যাথোজেন। তাহলে এই প্যাথোজেন এবং আমাদের যে শরীর, তার সঙ্গে কিন্তু প্রথমে একটা লড়াই হয়। সেই লড়াইয়ে যদি প্যাথোজেন জিতে যায় তাহলে রোগ সৃষ্টি হয়, আর প্যাথোজেন যদি হেরে যায় তাহলে রোগ সৃষ্টি হয় না। তাহলে প্যাথোজেন শরীরে কার সঙ্গে লড়াই করে? শরীরের মধ্যে কতগুলো অঙ্গ মিলে একটা সিস্টেম গড়ে তুলেছে, যে সিস্টেমটা এই প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করে, সেই সিস্টেমটাকে বলা হয় ইমিউন সিস্টেম। এবং এই ইমিউন সিস্টেম প্যাথোজেনের সঙ্গে লড়াই করে শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তার ফলে কি হয়? শরীরে প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা গড়ে ওঠে। কার বিরুদ্ধে? প্যাথোজেনের বিরুদ্ধে, রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে। সেই যে ব্যবস্থাটাকে প্রতিরক্ষামূলক ব্যবস্থাটাকে বলা হয়, বা ক্ষমতাটাকে বলা হয় ইমিউনিটি। অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বলা হয় ইমিউনিটি। এবং ইমিউনিটি নিয়ে, অর্থাৎ কিভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, কি সিস্টেম আছে, কি অঙ্গ আছে, কি সে কোষ আছে, সেই সম্পর্কিত যে স্টাডি বা পড়াশোনা, সেটাকে বলা হয় ইমিউনোলজি। ঠিক আছে? আর এই যে ইমিউনিটি, এই ইমিউনিটি যার শরীরে যত বেশি, তার হেলথ তত বেশি ভালো, তার হেলথ তত বেশি ভালো। যার শরীরের মধ্যে এই ইমিউনিটি বা অনাক্রমতা, বাংলায় কি বলা হয়? অনাক্রমতা। এই অনাক্রমতা যার যত কম, বা ইমিউনিটি যার যত কম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত কম, তার হেলথ তত বেশি কি খারাপ। বুঝতে পেরেছ? তার শরীরে তত বেশি রোগ দেখা দেবে। তাহলে আমরা কি পড়লাম? ইমিউনোলজি মানে হচ্ছে ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করা। তাহলে ইমিউনোলজি মানে কি? ইমিউনোলজি হচ্ছে ইমিউনিটি নিয়ে আলোচনা করা, অর্থাৎ ইমিউনিটি মানে কি? ইমিউন সিস্টেম। তাহলে এই চ্যাপ্টার মধ্যে আমরা যেটা পড়বো একটা, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম নিয়ে পড়বো। তাহলে ইমিউন তো একটা সিস্টেম। তাহলে এই যে সিস্টেম দেহের মধ্যে গড়ে উঠেছে, তার মানে এখানে কতগুলো অঙ্গ, কতগুলো কোষ অংশগ্রহণ করছে। তাহলে ইমিউন সিস্টেম কি নিয়ে গড়ে উঠেছে? ইমিউন সিস্টেম গড়ে উঠেছে কতগুলো কোষ
কি বললাম, কতগুলো কোষ আর কতগুলো অঙ্গ, এইগুলো নিয়ে শরীরের মধ্যে ইমিউন সিস্টেম গড়ে উঠেছে। বোঝা গেল? তাহলে কি কি কোষ আর কি কি অঙ্গ এই ইমিউন সিস্টেমে আমাদের শরীরের মধ্যে অংশগ্রহণ করেছে সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথমে দেখব কি কি কোষ আমাদের শরীরের মধ্যে দেখা যায়, যেগুলো কিনা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অর্থাৎ ইমিউনিটি গড়ে তোলে। সেই কোষগুলোর মধ্যে আমরা দেখতে পাবো লিম্ফোসাইট। কি বললাম? লিম্ফোসাইট। আর কি আছে? আর কিছু আমরা নাল সেল বলে এক ধরনের সেল পাওয়া যায়, সেই নাল সেল দেখতে পাবো, বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এনকে সেল। এর পুরো নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। বুঝতে পেরেছ? তারপরে এইগুলো সম্পর্কে অত ডিটেলস জানতে হবে না, জাস্ট শুধু মনে রাখবে যে লিম্ফোসাইট, কিছু ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল থাকে, আর কি থাকে, কিছু ফ্যাগোসাইটিক সেল থাকে। কি থাকে? ফ্যাগোসাইটিক সেল থাকে। ফ্যাগোসাইটিক সেল থাকে। এই ফ্যাগোসাইটিক সেল এগুলো কি? এগুলো হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল। তো মনোনিউক্লিয়ার মানে এগুলোর মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে। এবার ঘটনা হচ্ছে ফ্যাগোসাইটিক মানে কি? ফ্যাগোসাইট কথার অর্থ কি? ফ্যাগোসাইট কথার অর্থ হচ্ছে খেয়ে ফেলা, কোনো কিছুকে গলাধকরণ করে ফেলা, এটা বলা হচ্ছে ফ্যাগোসাইট। তাই তো? একটা হচ্ছে ফ্যাগোসাইট আর একটা হচ্ছে পিনোসাইট। কঠিন বস্তু সম্পর্কিত খেয়ে ফেলার যে বিষয় সেটাকে বলা হয় ফ্যাগোসাইট, আর তরল বস্তু সেটা হচ্ছে পিনোসাইট। এগুলো আমরা পরে ফার্দার ডিটেলসে জানবো। তো আমরা শুধু মনে রাখবো যে এই সেলগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে থাকে। তাই তো? তার মধ্যে ফ্যাগোসাইটিক সেলগুলো কোনগুলো তোমরা সবাই জানো, নাম শুনেছো। মনোসাইটের নাম কে শুনোনি? মনোসাইট একটা ধরনের কোষীয় অঙ্গাণু, রক্তের মধ্যে পাওয়া যায়। তারপরে তোমরা নাম শুনেছো কুফার সেল। কোথায় থাকে? কুফার সেল যকৃতের মধ্যে পাওয়া যায়। তারপরে তোমরা নাম শুনেছো অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের নাম কে শুনুন? অস্থির মধ্যে থাকে, যেগুলো হাড়ের মধ্যে থাকে। কি থাকে? অস্টিওক্লাস্ট থাকে। এই যে কোষগুলো, তারপরে ম্যাক্রোফাজ, যেটা বলিনি, খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্রোফাজ। তাই তো? এই যে কোষগুলো, এইগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের অন্তর্গত। বোঝা গেছে? এছাড়া আরো কিছু কোষ আছে, যেগুলো হলো তোমার গ্র্যানুলোসাইটস আছে, নাম শুনেছো হয়তো। কিছু গ্র্যানুলোসাইটস আছে, যেমন তোমরা রক্ত কোষগুলোর নাম শুনেছো, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, সংক্ষেপে লিখলাম। আরো কিছু আছে, যেমন মাস্ট সেল আছে। এই যে কোষগুলো, এইগুলো আমরা যখন পড়বো ধীরে ধীরে কোনটার কি কাজ, কিভাবে কে ইমিউন সিস্টেমে কাজ করে, কি কাজ করে, সেইগুলো আমরা ধীরে ধীরে জেনে যাব। মাস্ট সেল হচ্ছে এক প্রকার ফ্যাগোসাইটিক সেলও আমরা বলতে পারি। ঠিক আছে? এগুলো আমরা আবার ডিটেলসে পড়ব। বুঝতে পেরেছ? আর কিছু থাকে, আর কি থাকে? আর কিছু থাকে ডেনড্রাইটিক সেল। কি বললাম? কিছু ডেনড্রাইটিক সেল থাকে। এই ডেনড্রাইটিক সেল কোনগুলোকে বলা হয়? ডেনড্রাইটিক সেল হচ্ছে সেই সেলগুলো যেইগুলো তোমার মিউকাস পর্দার মধ্যে থাকে, বা ত্বকের যে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে সেগুলোর মধ্যে থাকে। কি বললাম? মিউকাস পর্দার মধ্যে থাকে, মিউকাস মেমব্রেন, বা ত্বকের যে ল্যাঙ্গারহ্যান্স সেলগুলো থাকে। কি বললাম? ত্বকের যে ল্যাঙ্গারহ্যান্স সেলগুলো থাকে, সেই ল্যাঙ্গারহ্যান্স সেলের মধ্যে যে কোষগুলো থাকে তাদেরকে বলা হয় ডেনড্রাইটিক সেল। দেখো, আমাদের ত্বক, কোনো একটা মানুষের ত্বক কি করে? ত্বক কিন্তু প্রাইমারিভাবে রোগ জীবাণুর বিরুদ্ধে রক্ষা করে, আমাদেরকে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে
রক্ষা করে। তাহলে ত্বক কিভাবে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে? ত্বকের মধ্যে যে কি থাকে, ডেনড্রাইটিক সেল থাকে, সেই ডেনড্রাইটিক সেলগুলো আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। বুঝতে পেরেছো? এবার দেখো, এতক্ষণ ধরে আমরা জানলাম যে ইমিউন সিস্টেমের মধ্যে কি কি কোষ, অঙ্গাণু বা কোষ পাওয়া যায়, কোষ অঙ্গাণু না, কোষ পাওয়া যায়। এবার আমরা জানবো যে এই ইমিউন সিস্টেমের মধ্যে কি কি অঙ্গ থাকে, কি কি অঙ্গ থাকে। যে অঙ্গগুলো থাকে অনাক্রমতন্ত্রের, সেগুলো হচ্ছে মেনলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। কি বলা হয়? প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। আর সেকেন্ডটাকে বলা হয় গৌণ লিম্ফয়েড অঙ্গ। কি বলা হয়? গৌণ লিম্ফয়েড অঙ্গ। এবার কোনগুলো প্রাথমিক গৌণ আর কোনগুলো গৌণ, সেটা আমরা কিভাবে বুঝবো? প্রাথমিক কোনগুলোকে বলা হয়, প্রাথমিকে তোমরা নাম শুনে আছো, অনেকেই নাম শুনেছো। সেগুলো কি? থাইমাস গ্রন্থির নাম শুনেছো, অস্থিমজ্জা, লসিকা, লসিকাবাহর নাম শুনেছো। এইগুলো হচ্ছে, কি বললাম? থাইমাস গ্রন্থি, তারপর হচ্ছে লসিকা, লসিকাবাহ। এইগুলো হচ্ছে তোমার, আরো আছে যেমন হচ্ছে অস্থিমজ্জা। এইগুলো হচ্ছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। আর গৌণ লিম্ফয়েড অঙ্গ কোনগুলোকে বলা হয়? তোমরা এগুলোরও নাম শুনেছ, যেমন লসিকা গ্রন্থি। লসিকা কোথা থেকে উৎপন্ন হয়? লসিকা গ্রন্থি থেকে। তাহলে লসিকা গ্রন্থি হচ্ছে এখানে গৌণ। তারপরে নাম শুনেছ প্লীহা। প্লীহা হচ্ছে গৌণ। বুঝতে পেরেছ? এইরকম যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, সেগুলো হচ্ছে গৌণ লিম্ফয়েড অঙ্গ। এই কটা গৌণ লিম্ফয়েডের অঙ্গ, কটা প্রাথমিক লিম্ফয়েডের অঙ্গ, এই নাম কটা তোমরা একটু দেখে রাখবে। বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার, যে আমরা জানলাম যে একটা ইমিউন সিস্টেমের মধ্যে কি কি অঙ্গ থাকে, আর কি কি অঙ্গ থাকে, আর কি কি কোষ থাকে। এবার আমার কথা হলো যে এই যে অঙ্গ বা কোষগুলো তো কাজ করছে, দেহে অনাক্রমতা গড়ে তুলছে। তাহলে এই অনাক্রমতা গড়ে তুলতে গেলে তাদেরকে তো একটা মেসেজ পেতে হবে। তোমরা পড়াশোনা করছো, তার মানে তোমাদের কাছে একটা মেসেজ আছে যে পড়তে হবে, তাই তো? ঠিক সেরকম কেউ যখন একটা কোনো কাজ করছে, তখন ধরো তোমরা ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে ছবি দেখছো, তার মানে তোমরা কোনো একটা বাটন টিপে কিন্তু কম্পিউটারকে একটা মেসেজ পাঠাচ্ছ যে তোমাকে এই ছবিটা ওপেন করতে হবে, এই কাজটা তুমি করো, তাই তো? ঠিক সেরকমই আমাদের শরীরের মধ্যে যে অনাক্রমতা গড়ে উঠছে বা ইমিউনিটি গড়ে উঠছে, তার মানে ইমিউনিটি গড়ে উঠছে মানে কোনো একটা প্যাথোজেনের বিরুদ্ধে বা কোনো একটা অর্গানিজমের বিরুদ্ধে কিন্তু ইমিউনিটিটা গড়ে উঠছে, তাই তো? কোনো কিছুতে একটা, তাহলে কোনো কিছু উদ্দীপনা তো যাচ্ছে, কোনো একটা উদ্দীপনা বা কোনো একটা বস্তু যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে কি করছে, ইমিউন সিস্টেমকে একটা মেসেজ পাঠাচ্ছে যে হ্যাঁ, এবার তুমি কাজ শুরু করো, তুমি সক্রিয় হও। এই ব্যাপারগুলো কে? এগুলো তো কেউ আছে। এই ব্যাপারগুলো কারা? বুঝতে পেরেছো? এবং এই যে ইমিউনিটি সিস্টেম উদ্দীপিত হওয়ার ফলে তারা কি এমন উৎপন্ন করছে যার ফলে শরীর এভাবে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা করে তুলছে? কোনো কিছু তো একটা উৎপন্ন করছে নিশ্চয়, না হলে তো এভাবে অনাক্রমতা গড়ে উঠতে পারে না। সেই ব্যাপারগুলো আমরা পড়বো, কিন্তু আজকে না, পরের ক্লাসে। যেটা বললাম যে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করছে, যে তাকে বলা হয় অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেন ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করার ফলে যেটা উৎপন্ন করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি, যার মাধ্যমে আমাদের শরীর প্রতিরক্ষা গড়ে তোলে, অর্থাৎ ইমিউনিটি প্রোভাইড করে। কি এই অ্যান্টিজেন, কি এই অ্যান্টিবডি, কিরকম দেখতে, কিরকম এদের ধর্ম, এদের কাজ কিভাবে করে, হ্যাঁ, এদের নেচার কিরকম, এদের কম্পোনেন্ট কিরকম, সমস্ত জিনিসগুলো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আমরা নেক্সট ক্লাসে পড়ব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।